মেডিসিন ও একটা কেমিক্যাল। গবেষণা করে দেখা গেছে ওষুধ আরও কোষের ক্ষতি করে। যে খাবার খেয়ে সবাই রোগী হয়েছে এটা তৈরি হইতে পারে, যেখানে কেমিক্যাল মিশ্রিত এটা তৈরি হইতে পারে, যেটা বিকৃত হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ফাইবার ফেলে দেওয়া হয়েছে সেটা কি করে তৈরি হতে পারে? আপনি এত ব্যস্ত যে আপনি আধা ঘন্টা ব্যায়ামও করতে পারবেন না, তাইলে ওষুধ খান, সুস্থ হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন। আমাদের সামাজিকতাকে যদি কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাই তাহলেই প্রকৃত মুসলমান সমাজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কি কখনো শেষ করতে পারবো? আল্লাহ বলেছেন যে আমরা আসলে তার যে কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব। তো তিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আসলে খুবই দুঃখের ব্যাপার হলো আমরা আমাদের যে নিয়ামতগুলোকে আমরা নষ্ট করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। যেমন দেখেন, বাতাস কিন্তু একটা আল্লাহর দেওয়া নিয়ামত, সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, খাবার আল্লাহর দেওয়া নিয়ামত, পানি, সব কিছু, গাছপালা। তা আমরা দেখেন আজকে রুগী হচ্ছি কেন? কারণ এই যে আমরা যে শ্বাস নেই, এই বাতাসটা এইটাই ভালো না। আমরা যে পানি খাই, পানিতেও সমস্যা। আমরা যে ফসল খাই, জমিতে সমস্যা। জমিতে কীটনাশক দেওয়া হয়, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হার্বিসাইড, তারপর গ্লাইফোসেট, অনেক কিছুই দেওয়া হয়। এখন আমরা যে রোগী হচ্ছি তার অনেকগুলো কারণের ভিতর আরেকটি কারণ হলো আমরা হালাল এবং তৈয়ব যেটা আল্লাহ খেতে বলেছেন আমরা সেটা খাচ্ছি না বা পাচ্ছিও না। তারপরে আমরা কায়িক শ্রম বা ব্যায়ামও করছি না, অলসতা করছি। খাবার ব্যাপারে সীমা লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ না খেয়ে আরও বেশি খাওয়া। তারপর ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা না করে নিয়ম করে 6 বেলা খাওয়া, বা ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, হ্যাঁ সেরকম, বা মাঝে মাঝে রোজা রাখা দরকার। তা আবার যেই খাবারটা খাচ্ছি সেটাকে আমাদের বার্ন বা ব্যবহার করতে হবে। ব্যবহার করলেন আর একটা খাবো। এখন একটা গাড়ি ধরেন, তেল ঢুকালেন, তাই না? তো গাড়ি চালাবেন, তেল শেষ হবে আবার ঢুকাবেন, তাই না? এটাই তো নিয়ম। কেউ যদি একটা গাড়ি গ্যারেজে রেখে দেয় আর 6 বেলা তেল ঢুকায়, তো তাকে আপনি কি মনে করবেন? তা আমরা যে খাচ্ছি বারবার, কিন্তু আমরা তো কোনো কাজ কাম ব্যবহার করা, ব্যায়াম, কায়িক শ্রম কিছু নেই। তা এখন ওই খাবারটা জমা হচ্ছে, জমা হতে হতে আমরা একটা বিপদে পড়তেছি। তাহলে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে। তাহলে এই যে বাড়াবাড়ি হচ্ছে, অতিরিক্ত জমা হচ্ছে, অতিরিক্ত বাড়াবাড়ি, চর্বি, সীমা লঙ্ঘন। তা আল্লাহ আবার সীমা লঙ্ঘন করতেও নিষেধ করছে। ধরেন ভুঁড়ির সাইজ বড়, এটা সীমা লঙ্ঘন না? তা একটা ইনসুলিনের স্বাভাবিক মাত্রা যতটা থাকার কথা, মানে আল্লাহ আমাদের যেমন দিয়েছেন, দেখা গেলো আপনার তার চেয়ে 3, 4, 5 গুণ বেশি আছে। রক্তের যে চাপ স্বাভাবিক মাত্রা, তার চেয়ে দেখা গেলো আপনার অনেক চাপ বেশি। লিভারে যতটুকু চর্বি থাকবে তার চেয়ে অধিক চর্বি লিভারে জমছে। এগুলো কি সীমা লঙ্ঘন কিনা? কি মনে হয় আপনাদের? নাকি সীমা লঙ্ঘন না? তা আল্লাহ কি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন? তাহলে দেখেন আমরা না বুঝেই আল্লাহর অপছন্দের পাত্রে পরিণত হচ্ছে। তো খাবার ব্যাপারে যেমন আমরা সীমা লঙ্ঘন করছি, তো ওই সীমা লঙ্ঘনের ফলে আমাদের কোষের ভিতরে আবার সেলুলার ওভারলোড, অতিরিক্ত চর্বি জমা হচ্ছে। এর ফলে আবার রক্তের চিনি বাড়ছে। তো রক্তের চিনি স্বাভাবিক সীমা 5, 6, সেটা কারো 10, 12, 22, 25, 30, 35। তাহলে এটা কই সীমা লঙ্ঘন নয়? তাহলে আমাদের কতটুক চিনি থাকলে ভালো এটা কে নির্ধারণ করেছেন জানেন কি? ডাক্তাররা, তাই না? আমাদের বানাইছে, ডাক্তাররা বানাইছে না? কে বানাইছে? তাহলে কতটুক চিনি আমাদের জন্য ভালো এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। ডাক্তাররা হচ্ছে এটাকে মেপে টেপে দেখেছে যে হ্যাঁ এরকম চিনি থাকলে মানুষ ভালো সুস্থ থাকে, কিন্তু যখন বেশি হয় তখন সে সমস্যায় পড়ে। তা এই যে ডাক্তার আবিষ্কার করছে, ওই বুদ্ধিটা কে দিছে? ওই ব্রেনটা কে দিছে? আল্লাহ দিছে। তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতে হবে। আইন চলতে হবে মানে নিয়মগুলো, নিয়ম যা আল্লাহ বলেছেন কোরআনে। তা আমরা কি মুসলমান নাকি? তো মুসলমানরা কিন্তু স্বাধীন না। মুসলমানরা হচ্ছে কোরআনের কাছে এবং সুন্নাহর কাছে পরাধীন। এই জন্যে আমরা মুসলমান, যে আমরা প্রতিটি কাজ করব কোরআন সুন্নাহর আলোকে। তা এর বাইরে কিছু করলে আমি আর আমার সীমা, মুসলমানের সীমা থাকে না। ঠিক তো নাকি? এটা কোনো সন্দেহ আছে কারো? ঠিক খাবার ব্যাপারেও যে আমাদের ইসলামের একটা সুন্দর তরিকা দেওয়া আছে।
আমরা যদি ওইটা মানতাম তাহলে 90% লোক রোগী হইতো না। 90%। এখানে আপনারা যারা আছেন, তা আপনারা কি ডায়রিয়া দেখাতে আসছেন? কলেরা, এখানে কি কলেরা নিয়ে আসছেন? ডায়রিয়া নিয়ে আসছেন? নিউমোনিয়া? তাহলে টাইফয়েড? তাহলে কি রোগ নিয়ে আসছেন? তো দেখেন, তাহলে এই রোগগুলো যেগুলো ওষুধ চলে, যে রোগগুলোর ওষুধ কি বলেন চলে, ওষুধগুলো ছাড়া যায় না। ওষুধগুলো কি ছাড়া যায় না, ওষুধ চলতেছে। আমি চাচ্ছি ওষুধ থেকে বেরোতে, কিন্তু পারছি না। এখন ধরেন এটার মূল কারণটা আমরা বুঝায় বলবো, দেখেন বোঝেন কিনা। ধরেন আপনার ম্যালেরিয়া রোগ হয়েছে, এখন আপনাকে ডাক্তার ম্যালেরিয়ার কোনো চিকিৎসা দিল না। সে বলল কি তোমার জ্বর হয়েছে, তোমার সমস্যা কি? আমার সমস্যা জ্বর। আর কি সমস্যা? আমার সমস্যা গা ব্যথা। তাহলে ঠিক আছে, তাহলে তোমার আমি প্যারাসিটামল দিতেছি, বেশি ব্যথা করলে সাপোজিটরি দিবা, জ্বর বেশি হলে প্যারাসিটামল খাবা। তা এখন আপনি প্যারাসিটামল খান, জ্বর কমে যায়, সাপোজিটরি দেন, ব্যথা কমে যায়। কিন্তু আবার যখন আর না খান আবার জ্বর আসে। এটা কি বুঝতে পারছেন কিনা দেখেন তো। তা এখন সে যদি ম্যালেরিয়ার চিকিৎসা না দেয়, ধরেন রুগীটা মরলো না, ম্যালেরিয়াতে ধরেন মারা গেল না, কথার কথা বলতেছে, মারা গেল না, তাহলে সে সারা জীবন তাকে প্যারাসিটামল আর সাপোজিটরি দিয়ে দিয়ে জ্বর কমাইতে হবে। কারণ ওই যে ম্যালেরিয়ার জীবাণু মারার কোনো বুদ্ধি তো দেয় নাই ডাক্তার, ম্যালেরিয়ার কোনো ওষুধই তো দেয় নাই। তা এখন ডায়াবেটিস রোগটা কি কারণে হয়? ডায়াবেটিস মানে চিনি বাড়া। তো ম্যালেরিয়ার কারণে যেমন জ্বর বাড়ে, তেমনি কোষে ওভারলোড হলে চিনি বাড়ে। কেন বাড়ে? কারণ চিনিটা রক্তে ঢুকতে পারছে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না। কেন পারছে না? কোষে কি জায়গা নাই। কেন নাই? জায়গা নাই কেন? কোষে কি জমেছে? চর্বি। জমাইছে কে? আমরা জমাইছে কে? কিভাবে জমাইছেন বাবা? যা খেয়েছি সেটা আমি কি করেছি? ব্যবহার করিনি। তা এখন একদিনে কি চর্বি জমে গেল? তা এখন কারো ডায়াবেটিস ধরা পড়ে 50 বছরে, কারো 45 বছরে, কারো 60 বছরে, কারো 65 বছরে। তাহলে এই এত দিন ধরে আমি যে জমাইছি, এটা জমাতে জমাতে এখন গিয়ে একটা পরিণতিতে আসছে, এখন গিয়ে আমার একটা রোগ তৈরি হয়েছে, নাকি বোঝা গেল? তাহলে এখন কোষ ওভারলোড হলো, এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, এখন রক্তের চিনি বেড়ে গেছে, তার নাম কি? ডায়াবেটিস। তার নাম কি? এখন ডাক্তাররা কি করছেন? ওনারা কোষ খালি করার জন্যে কোনো পরামর্শ কি দিচ্ছেন আমাদেরকে? তাহলে কি করছেন? চিনি, আমার চিনি বেড়ে গেছে। কি বেড়ে গেছে? বলছে আপনি চিনি কমান। কি কারণে চিনি বেড়েছে আপনারা জানবেন না, আপনাদেরকে বলবে না, বলবে তোমার জিন সমস্যা, তোমার বাপ মার আছে কিনা, হয় আছে, তা তোমার হবেই। তোমার বংশে আছে কিনা, কয় আছে, তা তোমার হবেই, তোমার হওয়া ফরজ। ঠিক আছে, তো স্যার ভালো হবে কবে? কয় জীবনেও না। এটাই তো আপনারা শুনছেন নাকি? এখন অবশ্য অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু কথা হচ্ছে এতদিন তারা তো এটাই বলে আসছে। আর আমি শুধু বলছি যে ভাই আপনারা ভালো হতে পারবেন যদি কোষ খালি করতে পারেন। কারণ আমরা এখানে ম্যালেরিয়ার চিকিৎসা করব, জ্বরের চিকিৎসা না। ম্যালেরিয়া না থাকলে জ্বরও থাকবে না। তা আমরা এখানে কোষের চিকিৎসা করব। কোষ ভালো হয়ে গেলে, কোষে ওভারলোড চলে গেলে চিনিও নর্মাল থাকবে, চিনিও নর্মাল থাকবে। তাহলে আমরা চিনির চিকিৎসা করব না, আমরা কোষের চিকিৎসা করব। সমস্যাটা কোষে, মূল কারণ কোষের ভিতরে। তো এই জন্য আমরা কোষ খালি করার জন্য আপনাদেরকে পরামর্শ দিব, যাদের কোষে ওভারলোড আছে। তাহলে এখন কার কোষে ওভারলোড আছে সেটা দেখতে হবে। তো এই পরীক্ষার নাম হচ্ছে হোমা আইআর। হোমা আইআর করলে আমরা বুঝবো যে কারো কোষে ওভারলোড আছে কিনা। তাহলে হোমা আইআর কত থাকলে ভালো? 1। মাশাল্লাহ, এই তো জানছে, মাশাল্লাহ। দেখ, আমি খুব চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য, তো আলহামদুলিল্লাহ অনেকে শিখছে। তো আর যারা নতুন ওরা তো আর এখনও শেখেনি, তো শিখলে, জানলে, আপনি মানলে ভালো হয়ে যাবে। এখানে কোনো বুজুর্গি নাই, কোনো ম্যাজিক ড্রাগ নাই, কোনো পিল নাই, কোনো ওষুধ নাই, কোনো সিরাপ নাই, কোনো অপারেশন নাই, কোনো রিং নাই। এখানে হলো যে নিয়ম মানবে ভালো হবে, আর যে নিয়ম মানতে পারবে না সে সারা জীবন
ওষুধ খাবে, এবং ওষুধ খেতে খেতে সবার যে পরিণতি তারও তাই হবে। দীর্ঘদিন ওষুধ খেলে কি একটা লোক ভালো থাকে নাকি বলেন? থাকে ভালো? তা আমরা আপনাদেরকে ওষুধ থেকে বাঁচাতে চাচ্ছি। আমি হলাম আপনাদের কল্যাণকামী, আমি কোনো আপনার খারাপ চাই না। রুকে বাবা আমার কথা বুঝতেছেন নাকি? নাকি দেখেন বলেন, না বুঝলে বলেন, সবার তো আর বুঝ সমান না। ঘুমায় যায় না খালি অনেকে আছে চোখ মেলে ঘুমাইতে পারে, মানে সে চোখ মেলে তাকায় আছে, কিচ্ছু শুনতেছে না, কিচ্ছু বুঝতেছে না, হ্যাঁ, কিন্তু ঘুমাচ্ছেও না, কিন্তু আসলে সে কান টান বন্ধ করে রেখে দিচ্ছে। তো যাই হোক, তাহলে এখন কোষ যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কেমিক্যাল, মেডিসিনও একটা কেমিক্যাল, মেডিসিনও একটা কেমিক্যাল, আউটার কেমিক্যাল। শরীরের ভিতরেও কেমিক্যাল আছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কেমিক্যাল, টিয়ার চোখের পানিও কেমিক্যাল, বুঝতে পারছেন? এটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, H2O পানি, হ্যাঁ, এটার স্ট্রাকচার আছে না? তাহলে সব কিছুরই কেমিক্যাল স্ট্রাকচার আছে। তার মানে আমরা বলছি আউটার কেমিক্যাল ফ্রম আউটসাইড, বা ল্যাবে তৈরি করা যে কেমিক্যালগুলো, যেগুলো আমার শরীরে ঢুকে, যেগুলো ন্যাচারাল বা প্রাকৃতিক, যেমন গ্লিসারিন একটা প্রাকৃতিক কেমিক্যাল। গ্লিসারিন প্রাকৃতিক না নাকি? হ্যাঁ, আবার গ্লিসারিন ঘর ইসেও বানানো যায়, ল্যাবেও তৈরি করা যায়, এরকম আর কি। তা এখন যেই কেমিক্যালগুলো ল্যাব তৈরি বা ফ্যাক্টরিতে তৈরি হয়, সেই কেমিক্যালগুলো আমার শরীরে ঢুকলে পরে শরীরের যে আমার ইমিউন সিস্টেম সেটাকে ফরেন বডি হিসাবে সে ট্রিট করে। আর লিভার এই যে কেমিক্যালগুলোকে আবার সে এটাকে ডিটক্সিফাই করতে হয়, লিভারের কাজ বেড়ে যায়। তাই জন্য আমরা যত কেমিক্যাল শরীরে ঢুকাবো, সেটা মেডিসিন হোক, সেটা পেস্টের সঙ্গে যে কেমিক্যাল সেটা হোক, সেটা জমির সঙ্গে যে আসছে, জমির ভিতর থেকে খাবারের মাধ্যমে যেগুলো আসছে কেমিক্যাল সেগুলো হোক, মাইক্রোপ্লাস্টিক হোক, বুঝতে পারছেন, মেলামাইন হোক, সোজা কথা হচ্ছে যত ধরনের কেমিক্যাল যেভাবে বাতাসের সাহায্যে আসুক, পানির ভিতর দিয়ে আসুক, খাবারের ভিতর দিয়ে আসুক, তারপর আমরা যে ধরেন শ্যাম্পু করছি কেমিক্যাল, তারপর হচ্ছে মলম দিচ্ছি কেমিক্যাল, ক্রিম দিচ্ছি কেমিক্যাল, সব যা দিচ্ছি, এই যে মেয়েরা তো আবার অনেক কিছু দেয়, মুখে দেয়, এখানে ওখানে দেয়, সব সুন্দর হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আসলে এটা কেউ সুন্দর হয় না, ওর নষ্ট হয়, দুইভাবে নষ্ট। একটা হলো ত্বকও একদিন নষ্ট হয়ে যায়, যারা বিশেষ করে আমাদের মেয়েরা তো আর অত মেকআপ টেকআপ কম করে, কিন্তু ধরেন একদল আছে যারা মানে মিডিয়াতে কাজ করে, ওদের করতেই হয়। তো এখন এই মেকআপ করতে 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 একসময় ওদের অবস্থা খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যারা আগে অনেক দিন এই মিডিয়াতে ছিল, যাদের পরে বয়স হয়েছে, তাদের একদম বাজে অবস্থা হয়ে যায়, স্কিনগুলো অনেক সময় ক্যান্সার হতে পারে, অনেক সময় নানান রকম প্রবলেম হয়। এগুলো তার তখন আর কেউ বলে না, কারণ তখন সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর আরেকজন নতুন মুখ আসছে, তারপর সে পচলে পরে আরেকজন আসবে, এভাবে পচতে থাকবে এরকম। আর পচাটা তো আমরা দেখি না, আমরা দেখি সামনে এটা দেখি। কিন্তু দেখেন মিডিয়াতে আপনি যাদেরকে আগে দেখেছেন ওরা কি এখন আছে? নাই। তা আপনারা যখন যেটা দেখেন ওইটাকেই মনে করেন কি সুন্দর, কিন্তু ওই আগের যারা এরকম সুন্দর ছিল তারা কই? তা তো নাই, বুঝলেন এই কথা? তারা তো নাই, তারা কোথায় গেল? তো এই যে কেমিক্যালগুলা আমাদের ক্ষতি। এখন কেউ বিশ্বাস না করলে সে মাখবে, তার চেহারা সে ইচ্ছা মতো মাখবে, হ্যাঁ, প্রয়োজনে 3-4 লেয়ারে মাখবে, দরকার হয় এখানে ব্রাশ ট্রাশ দিয়ে আইকে ফেলাবে, সমস্যা নেই, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বলছি এটা ক্ষতি, বিশ্বাস করলি করলো, না করলি ওর চেহারা ও মাখবে আমাদেরকে, ওর ঠোঁটও যা ইচ্ছা তাই মাখবে, তাই না, নিজের ঠোঁট। তা এখন সমস্যা হলো রুগী হলে পরে তো আমাদের কাছে আসে। গবেষণা করে দেখা গেছে ওষুধ আরও কোষের ক্ষতি করে, একদিনে না, বছরকে বছর। যেমন আপনারা জানেন এক ধরনের ওষুধ খেলে কিডনি নষ্ট হয়, আর এক ধরনের ওষুধ খেলে লিভার নষ্ট হয়, জানেন না? আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা কি জানেন? আমরা বলছি না যে আমরা ওষুধের বিরুদ্ধে, এটা নিয়ে আবার কবে হ্যাঁ উনি ওষুধের বিরুদ্ধে, না, আমরা হলাম এই যে বছরকে বছর ওষুধ খাচ্ছে, এখন যদি অন্য কোনো উপায় না থাকতাম তো ঠিক আছে খেয়ে যান, কিন্তু তার তো ওষুধ থেকে মুক্তির উপায় আছে, তাহলে সে খানো খাবে। তাহলে ডাক্তারদের উচিত হচ্ছে দুটো পথ দেখানো, যে ভাই আপনারা ওষুধ খেয়ে ভালো থাকতে পারেন, যদিও এটা মিথ্যা কথা, ওষুধ খেয়ে কেউ ভালো থাকে না, ওষুধ খায় তো রুগীরা, ভালো মানুষকে ওষুধ খায়, তাহলে ওষুধ খেয়ে কেউ ভালো থাকে না, দিন দিন সে আরও বড় কি হয় বলেন, রুগী হয়। কোষ যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কেমিক্যাল, মেডিসিনও একটা কেমিক্যাল, মেডিসিনও একটা
কেমিক্যাল, আউটার কেমিক্যাল। শরীরের ভিতরেও কেমিক্যাল আছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কেমিক্যাল, টিয়ার চোখের পানিও কেমিক্যাল, বুঝতে পারছেন? এটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, H2O পানি, হ্যাঁ এটার স্ট্রাকচার আছে না? তাহলে সব কিছুরই কেমিক্যাল স্ট্রাকচার আছে। তার মানে আমরা বলছি আউটার কেমিক্যাল ফ্রম আউটসাইড, বা ল্যাবে তৈরি করা যে কেমিক্যালগুলো, যেগুলো আমার শরীরে ঢুকে, যেগুলো ন্যাচারাল বা প্রাকৃতিক, যেমন গ্লিসারিন একটা প্রাকৃতিক কেমিক্যাল। গ্লিসারিন প্রাকৃতিক না নাকি? হ্যাঁ, আবার গ্লিসারিন ঘর ইসেও বানানো যায়, ল্যাবেও তৈরি করা যায়, এরকম আর কি। তো এখন যেই কেমিক্যালগুলো ল্যাব তৈরি বা ফ্যাক্টরিতে তৈরি হয়, সেই কেমিক্যালগুলো আমার শরীরে ঢুকলে পরে শরীরের যে আমার ইমিউন সিস্টেম সেটাকে ফরেন বডি হিসাবে সে ট্রিট করে। আর লিভার এই যে কেমিক্যালগুলোকে আবার সে এটাকে ডিটক্সিফাই করতে হয়, লিভারের কাজ বেড়ে যায়। তাই জন্য আমরা যত কেমিক্যাল শরীরে ঢুকাবো, সেটা মেডিসিন হোক, সেটা পেস্টের সঙ্গে যে কেমিক্যাল সেটা হোক, সেটা জমির সঙ্গে যে আসছে, জমির ভিতর থেকে খাবারের মাধ্যমে যেগুলো আসছে কেমিক্যাল সেগুলো হোক, মাইক্রোপ্লাস্টিক হোক, বুঝতে পারছেন, মেলামাইন হোক, সোজা কথা হচ্ছে যত ধরনের কেমিক্যাল যেভাবে বাতাসের সাহায্যে আসুক, পানির ভিতর দিয়ে আসুক, খাবারের ভিতর দিয়ে আসুক, তারপর আমরা যে ধরেন শ্যাম্পু করছি কেমিক্যাল, তারপর হচ্ছে মলম দিচ্ছি কেমিক্যাল, ক্রিম দিচ্ছি কেমিক্যাল, সব যা দিচ্ছি, এই যে মেয়েরা তো আবার অনেক কিছু দেয়, মুখে দেয়, এখানে ওখানে দেয়, সব সুন্দর হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আসলে এটা কেউ সুন্দর হয় না, ওর নষ্ট হয়, দুইভাবে নষ্ট। একটা হলো ত্বকও একদিন নষ্ট হয়ে যায়, যারা বিশেষ করে আমাদের মেয়েরা তো আর অত মেকআপ টেকআপ কম করে, কিন্তু ধরেন একদল আছে যারা মানে মিডিয়াতে কাজ করে, ওদের করতেই হয়। তো এখন এই মেকআপ করতে 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 একসময় ওদের অবস্থা খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যারা আগে অনেক দিন এই মিডিয়াতে ছিল, যাদের পরে বয়স হয়েছে, তাদের একদম বাজে অবস্থা হয়ে যায়, স্কিনগুলো অনেক সময় ক্যান্সার হতে পারে, অনেক সময় নানান রকম প্রবলেম হয়। এগুলো তার তখন আর কেউ বলে না, কারণ তখন সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর আরেকজন নতুন মুখ আসছে, তারপর সে পচলে পরে আরেকজন আসবে, এভাবে পচতে থাকবে এরকম। আর পচাটা তো আমরা দেখি না, আমরা দেখি সামনে এটা দেখি। কিন্তু দেখেন মিডিয়াতে আপনি যাদেরকে আগে দেখেছেন, ওরা কি এখন আছে? নাই। তা আপনারা যখন যেটা দেখেন ওইটাকেই মনে করেন কি সুন্দর, কিন্তু ওই আগের যারা এরকম সুন্দর ছিল তারা কই? তা তো নাই, বুঝলেন এই কথা? তারা তো নাই, তারা কোথায় গেল? তো এই যে কেমিক্যালগুলা আমাদের ক্ষতি। এখন কেউ বিশ্বাস না করলে সে মাখবে, তার চেহারা সে ইচ্ছা মতো মাখবে, হ্যাঁ, প্রয়োজনে 3-4 লেয়ারে মাখবে, দরকার হয় এখানে ব্রাশ ট্রাশ দিয়ে আইকে ফেলাবে, সমস্যা নেই, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বলছি এটা ক্ষতি, বিশ্বাস করলি করলো, না করলি ওর চেহারা ও মাখবে আমাদেরকে, ওর ঠোঁটও যা ইচ্ছা তাই মাখবে, তাই না, নিজের ঠোঁট। তা এখন সমস্যা হলো রুগী হলে পরে তো আমাদের কাছে আসে। তো যে খাবার খেয়ে সবাই রুগী হয়েছে এটা তৈরি হইতে পারে, যেখানে কেমিক্যাল মিশ্রিত এটা তৈরি হইতে পারে, যেটা বিকৃত, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, ফাইবার ফেলে দেওয়া হয়েছে, সেটা কি করে তৈরি হতে পারে? আর শুধু যদি জিলাপির কথা বলি, ময়দা বা আটা কি হয়েছে খেয়াল করেন, হাইব্রিড গম, সেটাকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেখানে গ্লাইফোসেট আরও অনেক কিছু আছে, এটাতে গ্লুটেন আছে, এখানে আছে গ্লুটেন, তারপর ফাইবার ফেলে দিল, দিয়ে এটারে খামি করার সময় আরও এই সয়াবিন অথবা ডালডা বা আরও খারাপ কিছু দিয়ে করলো, তারপরে সেটাকে রেখে দিল, তারপর সেটার ভিতরে আবার চিনি টিনিও অ্যাড করে, আরও অনেক কিছু অ্যাড করে, এরপরে আবার এটারে ওই ডুবো তেলে, সেই তেলটা আবার ওই সয়াবিন যেটা কিনা তৈরি হয় হেক্সেন, এই তেলটা আবার হেক্সেন দ্বারা এক্সট্রাকশন করা হয়, তারপর ডিগাম করা হয়, নিউট্রালাইজ করা হয় হাই প্রেশার হাই টেম্পারেচারে, হ্যাঁ হ্যাঁ, এটাকে ব্লিচ করা হয়, অনেক কিছু করা হয়, করে টোরে ওটা যেখানে যারাই সয়াবিন খায় সবাই বেশিরভাগ গ্যাস্ট্রিকের ওষুধ খায় বা পেটে কিছু সমস্যা আছে, বেশিরভাগ গ্যাস্ট্রিকের ওষুধ এত বেশি বিক্রি হয় কেন বাংলাদেশে? কারণ আমরা বেশিরভাগ সয়াবিন তেল। তা এখন যখন গ্রাম বাংলার মানুষ সরিষা খেত, তখন কি তাদের এত গ্যাস্ট্রিক ওষুধ খেত? তা কি হার্টের সমস্যা ছিল? তখন কি তাদের ডায়াবেটিস ছিল? তখন ছিল না, তো ছিল না। কেন ছিল না? কারণ ওইটা ছিল আল্লাহর দেওয়া প্রকৃত প্রাকৃতিক কাঠের ঘানি, ঘুরাইছে, একটু তেল বের হয়েছে, খাইছে অল্প একটু, 1 সপ্তাহ। তাহলে তেল পরিমিতি বোধ বজায় রেখে খেতে হবে, তেল ন্যাচারালটা খেতে হবে, ইন্ডাস্ট্রিয়াল অয়েল খাওয়া যাবে না। এখন ওই ডুবো তেলে দেখবেন আপনারা যেখানে জিলাপি ভাজে, ওটা আমি বলি পোড়া মোবিল, আপনি দেখবেন ওটারে কালা বানায় ফেলছে পোড়াইতে পোড়াইতে। তো রিপিটেড হিটে হয় অ্যাক্রিলামাইড, তাহলে কত রকম সমস্যা। এর ভিতর ডুবো তেলে সেটাকে চুবাইয়ে উঠায় আবার ঘন চিনি এবং চিনির শিরার ভিতরে চুবাইল,
সেখানে ঘন চিনি 70% মতো থাকে। তাহলে এইটা আপনি আবার রং থাকে, আবার আরও অনেক কিছু থাকে, হ্যাঁ, রং টং থাকে, কালার যেগুলা, হ্যাঁ, আরও অনেক কিছু থাকে। তো এইটা কি করে পবিত্র হয় আমাকে বোঝান এবার। আপনি এত ব্যস্ত যে আপনি আধা ঘন্টা ব্যায়ামও করতে পারবেন না, তাইলে ওষুধ খান, সুস্থ হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন। কারণ সুস্থতা আপনার প্রায়োরিটি লিস্টে নাই। আপনার প্রায়োরিটি লিস্টে আছে টাকা কামানো, ব্যবসা করা বা অন্য কিছু। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনি দয়া করে সুস্থ হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন, ঠিক আছে? মনে থাকবে। কিন্তু শুরুটা এখান থেকে নয়, শুরুটা হবে কোথা থেকে? আগে হলো আমাকে যে কোনো জিনিস শুরু করার জন্য সবার আগে বডিকে ডিটক্সিফাই করা দরকার। তাহলে ডিটক্সিফাই করতে হলে আমার যদি এখন কলসে ফুটা থাকে, আমি পানি ঢেলে লাভ আছে? কেউ যদি সিগারেট খায় তাকে সিগারেট ছাড়তে হবে। আর যদি বলে যে আমি সিগারেট ছাড়তে পারবো না, তবে এটা ওষুধ খা, মর মর। তুই নিজের মরণ নিজে বাইছে নিছিস। তুই একই সাথে নিজের 12টা বাজাতেও চাইস, আবার সুস্থ হইতে চাস, তোর এত শখ কেন, খায়স কেন? তুই যে কোনো একটা পথ বেছে নে। একই সাথে আমি জান্নাত ও জাহান্নাম দুইটা একসাথে চাইলে হবে? তাহলে যে কোনো একটা পথ বেছে নাও। আমরা কিন্তু আবার কাউকে জোর করে লাইফস্টাইল ফলো করাতে একদমই রাজি না, বরং আমরা শুধুমাত্র তাদের সাহায্য করতে চাই যারা নিজেরা ভালো হওয়ার জন্য খুবই চেষ্টা করছে, পথ পাচ্ছে না, শুধু তাদেরকে। আর যারা নষ্ট খাইতে চায় তারা নষ্ট হবে, যাদের ব্যায়ামের সময় নেই ব্যায়াম করবে না, যারা বিড়ি খাবে বিড়ি খাবে, যারা মদ খাবে মদ খাবে, সে তার আখেরাত সে বুঝবে। সে কি অ্যাডাল্ট পারসন, বোঝে না মদ খাওয়া হারাম? আমাদের সামাজিকতাকে যদি কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাই, তাহলেই প্রকৃত মুসলমান সমাজ হবে। আর যদি আমাদের নিজস্ব রসম রীতিকে আমরা কোরআন হাদিসের উপরে গুরুত্ব দিই, সেটা যেই হোক, খাওয়া ব্যাপার হোক, দাওয়াত হোক, মসজিদে জিলাপি বিতরণ হোক, বা পাড়ায় পাড়ায় মিষ্টি পাস করলে পরে যেটাই হোক না কেন, বা বোনের বাড়ি গেলে বোনের শ্বশুর বাড়ি গেলে 20 কেজি মিষ্টি নিয়ে যেতে, যেটাই হোক। এখন আমরা যদি কোরআন হাদিসকে দিয়ে সমাজ গঠন না করতে পারি, তাহলে আমাদের সাথে ওই জাহিলি যুগের আর তেমন কোনো পার্থক্য থাকে না। কারণ জাহিলি যুগের ওরা বলেছিল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজেকশন ছিল যে, আমাদের বাপদাদারা যেটা করে আসছে তুমি সেটার বিরোধিতা করতেছো। বুঝেন নাই কথা? এখন আপনি কি যা করতেছেন আপনার বাপদাদার থেকে যেটা শিখে আসছেন, দেখা গেল কি আপনারা বাপদাদাদেরকেও ফলো করেন না। আমি এখন প্রমাণ করব। যেমন বাপদাদারা যেই চাল খাইতো আপনি কিন্তু সেই চাল খান না। বাপদাদারা যেরকম পরিশ্রম করতো আপনি সেটাও করেন না। আর বাপদাদারা ওষুধ খাইতো না, আপনি ওষুধ খান। আর বাপদাদারা রাত জাগতো না, আপনি রাত জাগেন। তাহলে আপনি বাপদাদার যে ধর্ম সেটাও মানতেছেন না, কথার কথা বলতেছি আর কি। বাপদাদার ধর্ম মানতেছেন না, ঠিক আছে? বাপদাদার দেওয়া ধর্ম মানতেছেন না, কোরআন হাদিসও মানতেছেন না, আর বিজ্ঞানও মানতেছেন না। সায়েন্সও বলছে যে ফাস্টিংয়ের উপকারিতা। তো একটা লোক 6 বেলা খায়, তো ফাস্টিংয়ের উপকারিতা পাবে? অটোফেজি পাবে? তো জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পাইছেন, একজন জাপানি বিজ্ঞানী, উনি নোবেল প্রাইজ পাইছে এই অটোফেজি আবিষ্কারের জন্য। এই যে আমরা যে দেখছেন লাখ লাখ রোগী আমাদের ভালো হয়েছে কেমনে? আমার চেহারা দেখা, ওষুধ খাইয়া, নাকি আমি সব কটারে কাটছি? তো কেমনে ভালো হয়েছে? রোজা রেখা ভালো হয়েছে, সঠিকভাবে রোজা রাখছে, সাথে সুস্থ খাবার খাইছে, সাথে ভালো ব্যায়াম করছে, তারপরে ঘুমাইছে, প্রাকৃতিক নিয়মে চলছে। তাহলে আমার বাপ দাদারা কী করছে? 12-14 ঘন্টা কাম করছে, রোজাও রাখছে, নামাজও পড়ছে, তৈব খাবার খাইছে, কারণ ওই সময় নষ্ট খাবার ছিল না। তো তাদের জন্য তৈব খাবারটা ইজি ছিল। এখন ইবলিস কি করছে? সারা পৃথিবী থেকে তৈব খাবার সরায় ফেলছে। কারণ ও তো অর্থনীতি ওর নিয়ন্ত্রণে। ও ধরেন আপনার আইন কানুনও ইবলিসেরটা চলে, মানে কোরআনের যে আইন, এর বাইরে যত আইন সব হলো তাগুত, ইবলিস। তাহলে কোরআনের জীবন ব্যবস্থা, খাওয়া দাওয়া, কোরআনের নিয়ম অর্থাৎ হালাল তৈব, এর বাইরে যা আছে সব হলো ইবলিস, মনে রাখবেন। তাহলে আমাদের আলেমরা সবাই মিলেও যদি এই নষ্ট খায়, তাহলে আসলে তারা ইবলিসকে খাবার ব্যাপারে ফলো করতেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।